হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। শৈবাল ও ছত্রাক এই চ্যাপ্টারটা আমরা করতেছিলাম, বোটানি পঞ্চম চ্যাপ্টার। দুইটা লেকচারের মাধ্যমে আমরা শৈবাল এবং ছত্রাক দুটো টপিকে কভার করছি। আজকে লেকচারটা খুব ছোট হবে। আজকে আমরা লাইকেন এই ছোট্ট টপিকটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, আজকে মনে হয় আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, তো চলো আমরা দেখা শুরু করি। এখান থেকে আমাদের কি কি জিনিস আসলে পড়তে হবে। ওকে, লাইকেনটা আসলে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট, খুব বেশি পড়ার কিছু নাই। যতটুকু না পড়লে না আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। ওকে, তো প্রথম কথা হচ্ছে ভাই, এই লাইকেন বলতে আসলে কি বোঝায়? এটা মানে হচ্ছে শৈবাল ও ছত্রাকের একটা সহাবস্থান। সহাবস্থান মানে কি বলতো? কো এক্সিস্টেন্স, অর্থাৎ যদি দুইটা জীব একসাথে বসবাস করে, জীবন ধারণের জন্য যদি তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে যায়, সেটাকে আমরা সহাবস্থান বলতেছি। ওকে, এখানে কোন দুইটা জীবের নিয়ে আমরা আলোচনা করব? শৈবাল এবং ছত্রাক নিয়ে। ওকে, আচ্ছা, এখানে দেখো আমি ডেফিনিশন লিখে রাখছি। ছত্রাক হিসেবে আমি কাকে কনসিডার করব? স্যাক ফানজাই বা ক্লাব ফানজাই। ওকে, একটু কথা মাথায় রাখবা যে লাইকেন, যেটাকে আমরা সহাবস্থান বলতেছি, এটা এক ধরনের মিথজীবিতা। মিউচুয়ালিজম আমরা বলতে পারি। এখানে শৈবাল পার্টটাকে আমরা বলি হচ্ছে ফোটোবায়ন্ট বা ফাইকোবায়ন্ট বলা যায়, ফোটোবায়ন্ট বলতে পারো। আর ছত্রাক পার্টটাকে মেনলি বলা হবে হচ্ছে মাইক্রোবায়ন্ট। ওকে, ফাইকোবায়ন্ট মাইক্রোবায়ন্ট এভাবে চিন্তা করতে পারো। মাইক্রোবায়োন্টের মধ্যে আমি মেনলি পাবো হচ্ছে স্যাক ফানজাই বা অ্যাসকোমাইকোটা বিভাগের ফাঙ্গাস গুলা, আর ক্লাব ফানজাই অথবা ব্যাসিডিও মাইকোটা বিভাগের ফাঙ্গাস গুলা। ওকে, এবং শৈবাল হিসেবে আমি কাকে পাইতে পারি বলতো? এককোষী শৈবাল, সবুজ শৈবাল যেগুলা, ক্লোরোফাইটা, যাদেরকে আমরা পড়ে আসছি, তাই না? এবং হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, ওই যে নস্টক, অ্যানাবেনা, এদেরকে আমরা এখানে ফাইকোবায়ন্ট হিসেবে পাইতে পারি। ঠিক আছে, এদের নিয়ে তৈরি একটা ঘনিষ্ঠ অ্যাসোসিয়েশন বা সহাবস্থান। এবং এটা কি হবে? বিশেষ প্রকৃতির থ্যালয়েড। চিন্তা করে দেখো, শৈবালও কিন্তু সমাঙ্গদেহী বা থ্যালয়েড, ছত্রাকও কিন্তু সমাঙ্গদেহী বা থ্যালয়েড, তার মানে তাদের কম্বিনেশন নিশ্চয়ই সমাঙ্গদেহী হবে। ওকে, এই ডেফিনেশনটা তোমরা পরীক্ষার জন্য একটু পড়তে পারো। লাইকেন শব্দটা ল্যাটিন লাইকিন শব্দ থেকে আসছে, যার মানে হচ্ছে শৈবাল তুল্য ছত্রাক বিশেষ। মানে জাস্ট একটু জেনে রাখতে পারো। সেখানে লাইকেন আর কি কি বৈশিষ্ট্য আছে, মানে এটা ডেফিনেশন আকারে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। এরা অবশ্যই কি হবে? স্বয়ং সম্পূর্ণ, মানে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। যেহেতু শৈবাল আছে, আমরা জানি শৈবাল সালোক সংশ্লেষণ করতে পারে। বিষম পৃষ্ঠ, মানে তার দুইটা সারফেস দুই রকমের হবে। ওকে, বিষম পৃষ্ঠ পাতার কথা শিখছি না আমরা বলতো? যে পাতার দুইটা পৃষ্ঠ, উপরের এবং নিচের পৃষ্ঠ দুই রকম কালারের হয়, দুই রকম টেক্সচারের হয়, সেটাকে আমরা চিন্তা করতে পারি। তারপর নর্মালি এই লাইকেন গুলো একটু ফ্ল্যাট প্রকৃতির হয়, বুঝতে পারছো? এবং এটা অবশ্যই থ্যালয়েড হবে, আমরা অলরেডি আলোচনা করছি। এবং এরা কি হবে বলতো? অপুষ্পক হবে, মানে এদের ফুল হবে না। যেহেতু শৈবাল ছত্রাক দুইজনই অপুষ্পক, লাইকেনও কিন্তু অপুষ্পক হবে। এবং লাইকেনের সারা পৃথিবীতে প্রজাতি কত পাওয়া যায়? 17,000। এই ইনফরমেশনটা আমি তোমাদের গত দুইটা লেকচারও বলছিলাম। শৈবাল 30,000, ছত্রাক 90,000 এবং লাইকেন 17,000। ওকে, এটা একটু মাথায় রাখতে পারো, 30, 90, 17। আচ্ছা, তো এখানে আলটিমেটলি এখানে একটু তাদের সহাবস্থান নিয়ে একটু আলোচনা করা হয়েছে। মিথজীবিতা বা সিম্বায়োসিস বলতে কি বোঝায়? যেখানে দুইটা জীব একসাথে অবস্থান করবে এবং একে অপরের দ্বারা উপকৃত হবে, সেটাকে আমরা মিথজীবিতা বা অনন্য জীবিতা বলতেছি। ওকে, তো এখানে মেনলি দেখো যে একে অপরের দ্বারা উপকৃত হয় এবং কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এই ধরনের মিথজীবিতাকে আমরা মিউচুয়ালিজমও কিন্তু বলি। তোমরা হয়তো জানো যে ধনাত্মক আন্তঃক্রিয়া 9-10 পড়ে আসছো, তাই না? এই যে আমাদের যে আমরা বলতেছি মিথজীবিতা, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, তাই না? বুঝতে পারছো? ওই যে 9-10 যে পড়ে আসছিলে, তার মধ্যে একটা ভাগ কি ছিল? যেখানে দুইজন উপকৃত হয়, একজন আরেকজন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, সেটাকে আমরা কি বলি? মিউচুয়ালিজম। ওকে, যদি এরকম হয়, দুইজন আছে, একজন উপকৃত হয় আরেকজনের ক্ষতি হয় না, সেটাকে আমরা কি বলি? কমেন্সালিজম। ওকে, যাই হোক, এগুলো তোমরা হয়তো আগে পড়ছো। এবার চলে আসছে লাইকেনের বাসস্থান। লাইকেন যে কোনো জায়গায় তৈরি হইতে পারে। আমরা শৈবাল দেখছিলাম, তারা হচ্ছে আলোকোজ্জ্বল জায়গায় তৈরি হয়, যেখানে অনেক বেশি রৌদ্র পড়ে, সেই সব জায়গায় শৈবাল গুলো তৈরি হয়। আর ছত্রাক হচ্ছে মিললে অন্ধকার জায়গা, স্যাঁতস্যাঁতে জায়গায়, এইসব জায়গায় তৈরি হয়, তাই না? বাট লাইকেন যে কোনো জায়গায় তৈরি হইতে পারে। সেটা মাটির মধ্যে তৈরি হইতে পারে, গাছের গায়ে তৈরি হইতে পারে, পাথরের গায়ে তৈরি হইতে পারে, দেয়ালের গায়ে তৈরি হইতে পারে, অন্ধকার জায়গায় তৈরি হইতে পারে, আলোকোজ্জ্বল জায়গায় তৈরি হইতে পারে, স্যাঁতস্যাঁতে জায়গায় তৈরি হইতে পারে, জলীয় কোনো পরিবেশে তৈরি হইতে পারে। যে কোনো জায়গায় লাইকেন তৈরি হইতে পারে। এই জন্য লাইকেনকে আমরা কি বলতেছি? বিশ্বজনীন উদ্ভিদ বা কসমোপলিটান প্লান্ট। ওকে, এরকম তুমি মাথায় রাখতে পারো। এই দেখো, তারা বিভিন্ন অনুর্বর জায়গায়, যেখানে কোনো ফসল তৈরি হওয়ারই কথা নেই, সেসব জায়গায় তৈরি হইতে পারে। বালু বা পাথরের মতো জায়গায় তৈরি হইতে পারে, গাছের বাকল, সজীব পাতা, বন্ধা মাটি, পাকা দেয়াল, যে কোনো জায়গায় তারা তৈরি হইতে পারে। ওকে, দেখো যে এমন সব জায়গায় তারা তৈরি হইতে পারে যেখানে অন্য কোনো জীব বেঁচে থাকতে পারে না। ওকে, একটু মাথায় রাখবা।
আচ্ছা ঠিক আছে। এগুলা বললাম। লাইকেনের বৈশিষ্ট্য পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্যের দিকেই তোমরা একটু গুরুত্ব দিবা। দেখা যাক লাইকেনের বৈশিষ্ট্য কি কি আছে। এটা হচ্ছে একটা দ্বৈত সংগঠন, মানে দুইটা জীব যেহেতু একসাথে আছে তাই এটাকে আমরা দ্বৈত সংগঠন বলি। ওকে, যে এখানে বলা আছে ব্যাখ্যাটা। এখানে দেখো যে এরা কি হয় বলতো, সমাঙ্গদেহী হয়, থ্যালাসের মতো কাঠামো তৈরি করে, এবং সেই কাঠামোটা মেনলি ছত্রাকের হয়। মানে তুমি বলতে পারো যে লাইকেন দেখতে অনেকটা ছত্রাকের মতোই, তাই না? যদিও পুরোপুরি ছত্রাকের মতো হয় না, ব্যাঙের ছাতার মতো হয় না। আমরা একটু পরে ছবি দেখবো, ঠিক আছে? বাট তুমি চিন্তা করো, তার মেইন বডিটা কিন্তু ছত্রাকেরই। সেই ছত্রাকের বডির ভেতরে হচ্ছে শৈবাল অবস্থান করে, তার মানে শৈবাল কিন্তু এখানে আশ্রয় পাচ্ছে। বুঝছো? আমি এখানে আরেকটা কথা বলে দিই, ওদের মিথজীবিতা হচ্ছে অনেক ধরনের আংশিক মিথজীবিতা বা হেলোটিজম, যেখানে সবচেয়ে বেশি সুবিধা কিন্তু ছত্রাক পেয়ে থাকে। হ্যাঁ, একটু পরে আমরা আলোচনা করবো। তাই না? শৈবাল যে উপকারগুলো পায় তার মধ্যে একটা হচ্ছে আশ্রয়, একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখো। তারপর দেখো যে আকৃতিগতভাবে লাইকেন কি হয়, থ্যালয়েড হবে, চ্যাপ্টা হবে, বিষম পৃষ্ঠ হবে এবং শাখা প্রশাখা যুক্ত হবে, আমরা হয়তো এসব জানি। অধিকাংশ লাইকেনে কি হয়, ধূসর বর্ণের হয়, তবে এটা কিন্তু অন্যান্য বর্ণেরও হইতে পারে। তারা স্বভোজী হবে, শৈবাল শালক সংশ্লেষণ করতে পারে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো লাইকেনের উভয় জীবে অঙ্গজ এবং অযৌন জনন হয়, শুধুমাত্র ছত্রাকটা যৌন জনন করে। আমরা কিন্তু জানি শৈবাল বলো ছত্রাক বলো দুইজনই কিন্তু তিন প্রক্রিয়া জনন করতে পারে, অঙ্গজ, অযৌন, যৌন। লাইকেনের মধ্যে শৈবালের অঙ্গজ অযৌন হয়, আর ছত্রাকের কি হয় বলতো, অঙ্গজ অযৌন যৌন হয়। তার মানে যৌনটা শুধুমাত্র ছত্রাকের জন্যই হয়ে থাকে। যে লাইকেন যে কোনো জায়গায় তৈরি হইতে পারে, এগুলো একটু মাথায় রাখতে পারে। এবং এখানে একটা কথা বলা আছে কি, কঠিন শিলাতেও মাটি গঠনে এরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করে। অর্থাৎ সে যদি কোনো শক্ত স্ট্রাকচার, শক্ত, তুমি চিন্তা করো হচ্ছে কোনো শক্ত পাথর বা বালি, এসব জায়গায় যদি তারা তৈরি হয়, সেই উপাদানগুলোকে তারা মাটিতে খুব সহজে কনভার্ট করে ফেলতে পারে। ওকে, এই জন্য আহ, তারা কি করে বলতো, মরুজ ক্রমাগমন ঘটনাটা করে। হ্যাঁ, জেরোসিরি পর্যায়ে তারা সূচনা করতে পারে, একটু পরে আমরা পড়বো। থ্যালাসের নিচের দিকে আমরা কি পাবো, রাইজয়েডের মতো রাইজাইন পাবো, যেটা হচ্ছে আসলে পানি শোষণ করে। আমরা ছত্রাকের মধ্যে রাইজয়েড পড়ছিলাম, পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফা, তাই না? তো এইদের গঠনটা অনেকটা সেই সূত্রাকার লম্বা রাইজয়েডের মতোই, বাট এই গঠনটা শুধুমাত্র পানি শোষণের কাজ করবে। ওকে, মেনলি ছত্রাকের যে পার্টটা হচ্ছে খাবার শোষণের কাজটা করে, সেটাকে এখন আমরা হচ্ছে ওই হস্টোরিয়াম রাইজয়েড হিসেবে বলি। তো রাইজাইনটা শুধুমাত্র পানি শোষণ করে। তো এটা একটু মাথায় রাখবা, রাইজাইন কোথায় পাওয়া যায়, কাজ কি। এবং বায়ু দূষণের প্রতি তারা উচ্চ মাত্রায় সংবেদনশীল। ওকে, এইটা একটু খুব ভালো পয়েন্ট, একটু মাথায় রাখবা। তো দেখা যায় কি, যে লাইকেন যেহেতু যে কোনো পরিবেশে তারা জন্মাইতে পারে, তারা যে কোনো পরিবেশ থেকেই উপাদান শোষণ করে ফেলতে পারে। তো যেসব জায়গায় হচ্ছে বায়ু দূষণ বেশি হয়, তারা কি করবে বলতো, বাতাস থেকে উপাদানগুলো শোষণ করলে ক্ষতিকারক উপাদানগুলো তার বডিতে চলে আসে, তাই না? তো সেসব জায়গায় লাইকেন গুলো একটু কম তৈরি হয়, যেহেতু ক্ষতিকারক উপাদান তার বডিতে চলে আসছে, তারা তো সেগুলো নিয়ে মারা যাবে, তাই না? সো এই জন্য আসলে কোথায় বায়ু দূষণ বেশি সেটা বোঝার জন্য আমরা দেখি কোথায় লাইকেন কম জন্মাইছে। ওকে, এটা কিন্তু একটা ভালো জিনিস। সো লাইকেন দিয়ে আমরা মাটি দূষণ, পানি দূষণ কোনো কিছু আসলে তেমন আইডেন্টিফাই করতে পারি না, সেসব পরিবেশে লাইকেন খুব সহজে বেঁচে থাকতে পারে। তবে বায়ু দূষণের পরিবেশে লাইকেন অত সহজে বেঁচে থাকতে পারে না, একটু মাথায় রাখো। আচ্ছা, তারপর আসা হচ্ছে লাইকেনের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা কিন্তু অলরেডি এটা আলোচনা করছিলাম, ওই যে ফাইকোবায়ন্ট বা ফোটোবায়ন্ট এবং মাইকোবায়ন্ট, তাই না? আলোচনা করছিলাম। শৈবাল পার্টটাকে আমরা ফোটোবায়ন্ট বলতেছি। শৈবাল পার্টের মধ্যে কি থাকে, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া এবং সবুজ শৈবাল বা ক্লোরোফাইটা। লাইকেনের মোট ভরের 5 থেকে 10% শৈবাল। হ্যাঁ, আমরা যখন অন্তর্গঠনটা পড়বো, হ্যাঁ, ফোলিওস লাইকেনের, তো সেখানে আমরা দেখতে পারবো খুব ছোট্ট একটা জায়গায় শৈবালটা অবস্থান করে, বাকি পুরো বডি বডি কিন্তু ছত্রাকের হাইফি দিয়ে তৈরি হয়। ওকে, আর এখানে দেখো মাইক্রোবায়োন্টের পার্টটা হচ্ছে ছত্রাক তৈরি করবে, বেশিরভাগই হচ্ছে অ্যাস্কোমাইসিটি শ্রেণীর, মানে অ্যাস্কোমাইকোটা বিভাগের অ্যাস্কোমাইসিটি শ্রেণীটাই তৈরি করে। অল্প কিছু লাইকেনে ব্যাসিডিওমাইসিটি শ্রেণীর ছত্রাকও পাওয়া যায়। কোনটার কিভাবে উপকার হয় এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যখন হাইড্রা পড়ি, তো আমরা দেখি হাইড্রা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা কিন্তু জু ক্লোরেলার সাথে এরকম মিথজীবিতা দেখায়। সেখানে আমরা এরকম সিমিলার একটা প্রশ্ন পড়ি যে দুইজনের কি কি উপকার হয়, আমরা একটু জেনে রাখি, তাই না? তো এখানেও সিমিলার, যেখানেও যেহেতু আমরা একটা মিউচুয়ালিজম পড়তেছি, হ্যাঁ, সিম্বায়োসিস পড়তেছি, এটার মধ্যে আমরা দুইজন কিভাবে উপকৃত হয় সেটা জেনে রাখবো। দেখো, ফোটোবায়োন্ট শৈবালতে কিভাবে উপকৃত হয়, সর্বপ্রথম পয়েন্ট যেটা আমি বলতেছিলাম, তারা আশ্রয় এখানে পায়, তাই না? এবং খেয়াল করে দেখো, ছত্রাক হচ্ছে পরিবেশ থেকে বেশ কিছু উপাদান গ্রহণ করে, যেমন পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প গ্রহণ করে সেগুলোকে শৈবাল দেয়, যাতে শৈবাল সেগুলো গ্রহণ করে সালোক সংশ্লেষণ করতে পারে। শৈবালের এগুলো আলাদা করে গ্রহণ করার প্রয়োজন নাই। ওকে,
তারপর দেখো ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে রাখে মানে দৈহিক নিরাপত্তা তাকে দিবে। ওকে। এবং এখানে খেয়াল করে দেখো যে ছত্রাকের দেহে যেই পরিপাকের ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই না, শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড শৈবাল শালক সংশ্লেষণের কাজে ইউজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর দেখো ছত্রাকের কি উপকার আছে। তো খেয়াল করে দেখো, ছত্রাক শৈবালকে ঠিকই আশ্রয় দিচ্ছে, বাট আশ্রয় দেওয়ার বিনিময়ে ছত্রাক কি করবে, তার হস্টোরিয়াম দিয়ে সে শৈবালের বডি থেকে খাবার শোষণ করে ফেলবে। হস্টোরিয়ামের কথা কিন্তু আমরা আগেও শিখছি, তাই না? তো খাবার কিন্তু তৈরি করবে হচ্ছে শৈবাল, বাট খাবার ভোগ করবে দুইজনই। এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর দেখো যে শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়া ফলে সৃষ্ট বর্জ্য পদার্থ এবং জলীয় বাষ্প এটা কিন্তু শৈবাল তার বডি থেকে নিয়ে যায়। তাহলে তুমি যদি কম্পেয়ার করো কার উপকারটা বেশি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বা কার উপকারটা বেশি ওয়ান সাইডেড মনে হচ্ছে বলো তো? শৈবাল দেখো, সে যদি ছত্রাকের সাথে নাও থাকতো, সে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারতো, তাই না, সালোক সংশ্লেষণ করে। কোয়াইট অবভিয়াস কথা। তারপরে যে আমি এখানে শোষণের কথা বললাম, শৈবাল কিন্তু পানি শোষণ করার কাজও করতে পারে, খনিজ লবণ শোষণ করার কাজও করতে পারে। তার মানে শৈবাল উপকার পাচ্ছে, বাট সেই উপকারের পরিমাণটা, অ্যামাউন্টটা কিন্তু কম। বাট ছত্রাক দেখো, সে কিন্তু খুব সহজেই খাবার পাচ্ছে, তাই না, তার বর্জ্য পদার্থগুলো শৈবাল নিয়ে যাচ্ছে। এই উপকারগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি বড়। বুঝতে পারছো? তার মানে এখানে দুইজন উপকৃত হচ্ছে, বাট ছত্রাকের উপকারের পরিমাণটা বেশি। তো এই ধরনের মিথজীবিতা যেখানে একজন বেশি সুবিধা পায় আর একজন কম সুবিধা পায়, এই ধরনের মিথজীবিতাকে আমরা কি বলতেছি, হেলোটিজম বা আংশিক পরজীবিতা। ওকে। সো এখানে দেখো যে কথাটা লিখে রাখছি, লাইকেনে ছত্রাকের চেয়ে শৈবালের গুরুত্ব অনেক বেশি, কারণ শৈবাল এখানে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। এবং শৈবালের চেয়ে ছত্রাক হচ্ছে এখানে বেশি সুবিধা ভোগ করে বলে, ভোগ করে, তাই এরূপ সহাবস্থান আমরা কি বলতেছি, হেলোটিজম। ওকে। এবং এটাকে আমরা বাংলায় আংশিক পরজীবিতা বলতে পারি। আচ্ছা, এবার চলে আসো ভাই লাইকেনের শ্রেণী বিভাগ। পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি কি পড়বা, নামগুলো পড়বা এবং বৈশিষ্ট্য পড়বা, শেষ। এক্সাম্পল পড়ার কোনো প্রয়োজন নাই, এক্সাম্পল পড়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে খেয়াল করে দেখো, প্রথমে কি কর্টিকোলাস। ওকে, তো নামের শেষে কোলাস থাকা মানে তুমি বুঝে নিবা সেটা লাইকেনকে বোঝাচ্ছে। কর্টি দিয়ে তুমি কর্টিকল মাথায় রাখো। কর্টিকলের বাংলা কি বলতো? এটা হচ্ছে তোমার গাছের বাকল। বুঝতে পারছো? তার মানে যারা হচ্ছে গাছের বাকল বা কাণ্ডের গায়ে জন্মায় তারা হচ্ছে কর্টিকোলাস। টেরিকোলাস, টেরি দিয়ে তুমি মাথায় রাখো টেরিটরি। টেরিটরি মানে কি বলতো? জমিরূপ, তাই তো? মানে ভূমি টুমি বোঝায়, জায়গা জমি বোঝায়। তো জমিতে নিশ্চয়ই মাটি থাকে। বুঝতে পারছো? তার মানে যারা হচ্ছে মেনলি বিভিন্ন মাটিতে জন্মায়, উষ্ণ বা আর্দ্র অঞ্চলে মাটিতে জন্মায়, তারা হচ্ছে টেরিকোলাস। স্যাক্সিকোলাস, স্যাক্সিকোলাস মানে কি, তারা হচ্ছে পাথর বা শিলাখণ্ডের উপরে জন্মায়। খেয়াল করে দেখো, পাথরের উপরে জন্মানো শৈবালকে আমরা কি বলতে পারি বলতো? লিথোকোলাসও বলতে পারি, বাট এই ক্ষেত্রে বলা হবে কি, স্যাক্সিকোলাস। মাথায় রাখো। লিগনিকোলাস, আহ, লিগনি, এই লিগনি শব্দটা লিগনিন থেকে আসে, যেটা কিন্তু গাছের কাণ্ডের একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাই না? সেকেন্ডারি যে প্রাচীরটা আছে, সেই সেকেন্ডারি প্রাচীরের লিগনিন কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো যারা হচ্ছে সরাসরি ভেজা কাঠের উপর জন্মায় তাদেরকে আমরা লিগনিকুলাস বলতে পারি। অমনি, তাই না, অমনি মানে হচ্ছে যে কোনো, তাই না, আমরা বলি না কার্নিভোর, হার্বিভোর এবং অমনিভোর। অমনিভোর মানে যে সে যে কোনো খাবার খাইতে পারে, বিষয়টা এরকম। যারা যে কোনো যে কোনো প্রকার মাধ্যমে জন্মাইতে পারে, তারাই হচ্ছে অমনিকুলাস। এই যে হাড়, চামড়া, লৌহ মানে লোহা, কাঁচ, চুল, সিল্ক, যেসব জায়গায় যে কোনো জায়গায় সে জন্মাইতে পারে। আর ফলিকুলাস কারা, যারা হচ্ছে মিলি ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতার উপর জন্মায়। ওকে। ঠিক আছে, তো এখানে তুমি হচ্ছে ফলি, ফার্ন এভাবে মনে রাখতে পারো। সো তোমার এখানে জাস্ট নামগুলো মনে রাখতে হবে এবং ডেফিনেশন একটু মাথায় রাখতে পারো। ওকে। এক্সাম্পল পড়ার কোনো দরকার নাই। এবার হচ্ছে গঠনগত শ্রেণী বিভাগ, এইটা একটু তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। এটা মাঝে মাঝে রিটেনে দিয়ে দেয়। ওকে। বিজ্ঞানী হক্সওয়ার্থ এবং হিল সর্বপ্রথম লাইকেনকে 5টা ভাগে ভাগ করছেন। কি কি ভাগ বলো তো? এই যে দেখো, ট্রাস্টোস লাইকেন, পোলিওজ লাইকেন এবং হচ্ছে ফ্রুটিকোজ লাইকেন, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা আমাকে একটু ইমফ্যাসিস দিয়ে পড়তে হবে। এরপর আছে লেপ্রোজ লাইকেন এবং সূত্রাকার বা ফিলামেন্টাস লাইকেন, এইগুলা এবার লেস ইম্পর্টেন্ট। তো আসো হচ্ছে প্রথমে আসো ক্রাস্টোজ লাইকেন। এই যে দেখো, আমি তোমাদের বই থেকে ফিগার গুলো নিছি। তো ফিগার দিয়ে তুমি কিন্তু চাইলে একটু পড়তে পারো, মিলাই মিলাই পড়তে পারো। দেখো, ক্রাস্টোজ লাইকেন দেখতে কিন্তু চ্যাপ্টা, তার মানে ক্রাস্টোজ লাইকেন লাইকেন দেখতে কিরকম হবে, চ্যাপ্টা হবে। ওকে। এবং দেখো, পোষক বস্তুর সাথে তারা কি নিবিড় ভাবে লেগে থাকে। ঠিক আছে, ক্রাস্টোস হচ্ছে পোষক বস্তুর সাথে অনেকটা কাভারিং হয়ে লেগে থাকে। বুঝতে পারছো? আমরা যখন মোবাইলে কাভার লাগাই না বলতো, কাভারটা কিন্তু মোবাইলের ব্যাক সাইড একদম আষ্টে পিষ্টে লেগে থাকে। সো ক্রাস্টোস লাইকেনটা অনেকটা সেরকম।
এখানেও এক্সাম্পল পড়ার কোনো প্রয়োজন নাই, তুমি ছবি দেখবা, বৈশিষ্ট্য পড়বা, মানে ডেফিনেশনটা পড়বা, তাইলে কিন্তু যথেষ্ট। ফোলিওজ লাইকেন দেখতে অনেকটা বিষম পৃষ্ঠ পাতার মতো, দেখছো এই যে এই ছবিটা, এটা কিন্তু দেখতে অনেকটা পাতার মতো, দুইটা সারফেস দুই রকমের হয়, এবং তার বর্ডারটা কিন্তু স্মুথ হয় না, অনেকটা রাগেড হয়, বুঝছো, অনেকটা এবড়ো থেবড়ো এরকম হয়। পাতা তো নর্মালি স্মুথ হয় দেখতে, তাই না, একদম সুন্দর স্মুথ বর্ডার থাকে, বাট এখানে কিন্তু সেরকম বর্ডার পাবো না। এর কিনারাগুলো কি হয়, খাঁজ কাটা এবং আন্দোলিত, মানে ঢেউ তোলা। এবং এদের নিম্নতলে কি পাবো বলতো, এই রাইজাইনটা দেখতে পারো। ঠিক আছে। সো নর্মালি হচ্ছে এই মোটামুটি যত ক্লাসিফিকেশন আমি দেখতেছি, সবার নিম্নতলে কিন্তু রাইজাইনটা পাওয়া যায়। কথা ঠিক, সবার সবার নিম্নতলেই, সবার বডির নিচেই কিন্তু রাইজাইন আছে। বাট তুমি যদি মাথায় রাখতে চাও, যদি যে কোনো একটা লাইকেনের কথা তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি বলবা কি ফোলিওজ লাইকেনের কথা, কারণ বইয়ের মধ্যে সরাসরি ফোলিওজ লাইকেনের মধ্যে রাইজাইনের কথাটা লেখা আছে। বুঝতে পারছো? সো মাঝে মাঝে তো কি করা হয়, সরাসরি বই থেকে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে তুমি ইনফরমেশনটা মাথায় রাখতে পারো। এবার হচ্ছে ফ্রুটিকোজ লাইকেন, দেখছো ফ্রুটিকোজ লাইকেন কিন্তু অবশ্যই যে শাখা প্রশাখা বিশিষ্ট হবে, তাই না, গাছের মতো দেখতে হবে, শাখা প্রশাখা বিশিষ্ট। দেখো এই ধরনের লাইকেন হচ্ছে চ্যাপ্টা বা দণ্ডের মতো এবং অধিক শাখা প্রশাখা যুক্ত, এটা মাথায় রাখবা। এবং এটা গোড়ার দিকে হচ্ছে নির্ভরশীল কোনো বস্তুর গায়ে লেগে থাকে, মানে একটা গাছের মতোই দেখতে হয় বিষয়টা। যাই হোক, এগুলো আমাদের দরকার নেই। এবার চলে আসো হচ্ছে লেপ্রোজ লাইকন। লেপ্রোজ লাইকেনটা হচ্ছে অনেকটা সরল প্রকৃতির লাইকেন, তাই না, এই পাঁচটা টাইপের মধ্যে সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন হচ্ছে লেপ্রোজ লাইকেন। ওকে। এবং এখানে হচ্ছে দেখো, এতে হচ্ছে ছত্রাকের হাইফি গুলো আহ শৈবালকে আবৃত করে রাখে, নট সো ইম্পর্টেন্ট, দরকার নেই। তারপর সূত্রাকার লাইকেনে আসো, এটা হচ্ছে এখানে শৈবাল অংশটি সূত্রাকার, পূর্ণ বিকশিত এবং প্রকট থাকে, নট সো ইম্পর্টেন্ট, দরকার নেই। আচ্ছা, লাইকেন গঠনকারী ছত্রাকের ভিত্তিতে লাইকেন আবার দুই রকমের হয়, যে অ্যাস্কোমাইসিটি শ্রেণী পেলে আমরা অ্যাস্কোলাইকেন বলবো, ব্যাসিডিওমাইসিটি শ্রেণী পেলে আমরা ব্যাসিডিও লাইকেন বলবো, তাই না। তো এখানে মেনলি সেই কথাগুলো বলা আছে। হ্যাঁ, এখানে এই কথাগুলোই বলা আছে, সো এখানে আর আলাদা করে বলার কিছু নাই, এটা পরীক্ষার জন্য লাগে না। কিছু বিশেষ লাইকেনের নাম তোমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে, আমি নেট থেকে খুঁজে খুঁজে ছবিটাও ইনক্লুড করছি, যাতে তোমরা বুঝতে পারো লাইকেন গুলো দেখতে আসলে কিরকম হয়। যেমন এখানে দেখো যে আইসল্যান্ড মস। আইসল্যান্ডের মানুষ এরা খাদ্য হিসেবে গ্রহণ করে, তার মানে সেট্রারিয়া আইল্যান্ডিকা, এটা কিন্তু খাবার হিসেবে খাওয়া যায়। বুঝতে পারছো? তারপর ধরো হচ্ছে স্টোন মাশরুম, এন্ডোকার্পন এন্ডোকার্পন মিনিয়াটাম, রক ফ্লাওয়ার পারমেলিয়া, এবং রেন্ডিয়ার মস ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা। সো ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা হচ্ছে আসলে গবাদি পশুর খাবার, এটা মানুষ খায় না। বাট এই সেটারিয়া আইল্যান্ডিকা এটা কিন্তু মানুষরা খায়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে পারো, এটা আমরা কাজের মধ্যেও পড়বো। এবার হচ্ছে ফোলিওজ লাইকেনের অন্তর্গঠন, তোমাকে যদি লাইকেন আঁকতে বলে তাহলে তখন তুমি এইটাই আঁকবা, হ্যাঁ, এখানে তুমি যেটা দেখতে পারতেছো এটাই আঁকবা। সো লাইকেনের বডিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, এর মধ্যে যেইখানে আমাদের হাইফি গুলো হচ্ছে বলতে পারো হচ্ছে অনেক ঘন ঘন সন্নিবিষ্ট, তাই না, একসাথে অনেক গাদাগাদে করে আছে, সেই জায়গাগুলোকে আমরা কর্টেক্স বলি। আর যেখানে হচ্ছে লুজলি কানেক্টেড, খুব বেশি গাদাগাদে করে নাই, অনেক ফাঁক ফোকর আছে, সেটাকে আমরা মেডুলা বলতে পারি। তো কর্টেক্স আবার দুই ভাগে ভাগ করা, ঊর্ধ্ব কর্টেক্স যেটা বাইরের দিকে থাকে, এবং নিম্ন কর্টেক্স যেটা মেডুলার নিচে থাকে, একটু পরে বলতেছি। দেখো এখানে ঊর্ধ্ব কর্টেক্সে যে ঘন সন্নিবেশিত আমাদের কি থাকবে বলতো, হাইফি থাকবে, যেটা আমি বলে ফেলছি, ছবি থেকে হয়তো আমরা হয়তো বুঝতে পারতেছি, তাই না, এখানে হচ্ছে অনেকগুলা হাইফি একসাথে গাদাগাদি করে আছে। এখানে সাধারণত কোনো ফাঁক থাকে না, ফাঁক থাকলে সেটা মিউসিলাস দ্বারা পূর্ণ হয়, একটা তরল পদার্থ, একটা পিচ্ছিল তরল পদার্থ দিয়ে পূর্ণ হয়। এবার আসা হচ্ছে শৈবাল স্তর বা অ্যালগাল লেয়ার, এটাকে পূর্বে বলা হয়তো গনিডিয়াল স্তর, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে। এটা ঠিক ঊর্ধ্ব কর্টেক্সের নিচে পাওয়া যায়, খুব সংক্ষিপ্ত জায়গা, আমরা কিন্তু বলছিলাম লাইকেনের ভরের 5 থেকে 10% শুধুমাত্র শৈবাল। ওকে। কারণ সেটা খুব কম জায়গা অকুপাই করে থাকে। ওকে। হ্যাঁ, তো এখানে আর কি দেখো যে বলছে এই স্তরটি বেশ সংক্ষিপ্ত হবে, এখানে নর্মালি হচ্ছে শুধু এক ধরনের শৈবালে পাওয়া যায়, হয় ক্লোরোফাইটা অথবা আমাদের ওই যে সায়ানোব্যাকটেরিয়া, তাই না। আচ্ছা, মেডুলার মধ্যে কিন্তু কর্টেক্সের পুরো উল্টা বৈশিষ্ট্য, এখানে হাইফির সংখ্যাও কম এবং ফাঁকা স্থানও কিন্তু আছে, এই যে ফাঁকা ফাঁকা ভাবে হাইফি গুলো অবস্থান করে। হ্যাঁ, ঠিক আছে, এখানে হচ্ছে এগুলোর দরকার নেই আর। হ্যাঁ, শৈবাল স্তরের নিচে অবস্থান করে, ছবি থেকে বুঝতে পারতেছি। এই মেডুলার নিচে কি আছে, আবার ঘন সন্নিবেশিত কর্টেক্স, নিম্ন কর্টেক্সটা আছে, ঠিক আছে, এটা কিন্তু ঘন সন্নিবেশিতই হবে। এবং এখান থেকে তৈরি হচ্ছে এককোষী রাইজাইন, যেটা হচ্ছে আলটিমেটলি কি করে বলতো, পানি শোষণের কাজটা করে থাকে। এবং এটা হচ্ছে আরো তার সাথে সাথে হচ্ছে লাইকেনকে নির্ভরশীল বস্তুর গায়ে কিন্তু আটকে রাখতে কিন্তু সহায়তা করে। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখতে পারো। এবং সেখান থেকে খাদ্য শোষণের কাজে সহায়তা করবে, জাস্ট আমরা জানি। তো এখানে হচ্ছে এই ফিগারটা একটু আঁকা শিখবা, তাহলে কিন্তু যথেষ্ট।
আচ্ছা ঠিক আছে, এরপর দেখো হচ্ছে লাইকেনের জনন নট সো ইম্পর্টেন্ট, রিডিং পড়তে পারো। অঙ্গজ জনন হচ্ছে দুই প্রক্রিয়া হইতে পারে, খণ্ডায়নের মাধ্যমে এবং ক্রমাগত মৃত্যু এবং পচনের মাধ্যমে, দুইটা প্রসেস, নাম পড়লেই চলবে, তেমন কিছু দরকার নাই। অযৌন জনন নিশ্চয়ই স্পোর দিয়ে হবে। কি কি স্পোর পাওয়া যায় বলতো? সোরেডিয়া, ইসিডিয়া এবং পিকনিডিওস্পোর। ওকে, সোরিডিয়া, ইসিডিয়া এবং পিকনিডিওস্পোর, এগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, সো নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে এর আগে কিন্তু বেশ কিছু নাম পড়ছিলাম না, ব্যাসিডিয়াম, তাই তো, অয়েডিয়া, অক্সোস্পোর, ক্ল্যামাইডোস্পোর। সো কোনটা কোথায় অ্যাপ্লিকেবল, কোনটা আসলে কার স্পোর, সেটা তুমি জেনে রাখবা। শৈবালের কোনটা, ছত্রাকের কোনটা এবং লাইকেনের কোনটা। লাইকেনের স্পোর গুলো মনে রাখা খুবই ইজি, নামগুলো ইউনিক, আমরা আগে কিন্তু পড়ে আসি নাই, তাই না? তুমি চিন্তা করো, জু স্পোর বা অ্যাপ্লানোস্পোর, এগুলা কিন্তু আমরা শৈবাল ছত্রাক দুই জায়গায় দেখছি, তো এইভাবে চাইলে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তো সোরেডিয়া, সোরেডিয়া হচ্ছে আহ এখান থেকে বৈশিষ্ট্য তেমন কিছু নাই, যে সোরেডিয়া হচ্ছে আসলে হাইফার একটা ছোট্ট অংশ, রাইট, যেটা হচ্ছে অনুকূল পরিবেশে লাইকেন হিসেবে আত্মপ্রকাশ করে। ইসিডিয়া, এটা কিন্তু সিমিলার কথায়, যে ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত একটা লাইকেন, সেটা হচ্ছে অনুকূল পরিবেশে লাইকেন হিসেবে আহ, আ- আত্মপ্রকাশ করে। নামগুলো পড়লে হবে। পিকনিডিওস্পোর তৈরি হবে পিকনিডিয়াম থেকে, তাই না? এক বচনে পিকনিডিয়াম, বহু বচনে পিকনিডিয়া। ওকে, এখান থেকে মেনলি তৈরি হবে। দেখছো যে পিকনিডিয়ার অভ্যন্তরে পিকনিডিওস্পোর তৈরি হবে, রাইট? তার মানে পিকনিডিয়াটা অনেকটা সেই স্পোরাঞ্জিয়ামের মতো কাজ করতেছে। কোথায় পিকনিডিয়া তৈরি হয় বলতো? ক্ল্যাডোনিয়া, ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা, ওটার মধ্যে তৈরি হইতে পারে। ওকে, সো এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নাই। আচ্ছা, তারপর হচ্ছে যৌন জনন। আমরা কিন্তু বলছিলাম ছত্রাক সদস্য দিয়ে মেনলি যৌন জনন হয়। অ্যাসকোলাইকেন থাকলে সেখান থেকে আমরা অ্যাসকো কার্প পাবো, যে অ্যাসকাস থলি তৈরি হয়, তাই না? আমরা যে পড়ছিলাম ছত্রাকের মধ্যে। আর তেমন কিছু পড়ার দরকার নেই, এখানে প্লাজমোগ্যামি হইতে পারে, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, এইগুলো আমাদের আলোচনা হয়ে গেছিল। লাইকেনের পুং জননাঙ্গকে বলা হবে স্পার্মাগোনিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে বলা হবে কার্পোগোনিয়াম। সো পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গের নামগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবো। আমরা ছত্রাকের মধ্যে পড়ে আসছিলাম, পুং জননাঙ্গকে বলা হবে অ্যানথেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গকে বলা হয়তো উওগোনিয়াম। তো এখানে দেখলেন কি, পুং জননাঙ্গ হচ্ছে স্পার্মাগোনিয়াম, নামটা ডিফারেন্ট। স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে কার্পোগোনিয়াম, এখানেও নামটা ডিফারেন্ট। ওকে, তারপর আমরা যখন এর পরবর্তীতে ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মধ্যে যাব, সেখানে দেখবো যে পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গের কথা আছে। আমি পরে কিন্তু সেগুলো নোট ডাউনও করে দিব তোমাদের ইজি করে দেওয়ার জন্য। তো এখন জাস্ট এইগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো হচ্ছে পরীক্ষার জন্য অত বেশি তোমার পড়তে হবে না, একবার একবার করে দেখে রাখবা। লাইকেনের গুরুত্ব পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি বলি লাইকেন থেকে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, লাইকেনের ওই যে মিথজীবিতা আমাদের পড়তে হবে, লাইকেনের এই ফোলিওস লাইকেনটার গঠন পড়তে হবে এবং লাইকেনের গুরুত্বটা তোমাকে পড়তে হবে। আচ্ছা দেখো, এখানে উপকারী দিকের মধ্যে কি আছে? মরুজ ক্রমাগমন। ওকে, মরুজ ক্রমাগমন মানে কি বলতো? মরুজ পরিবেশটাকে প্রাণী এবং উদ্ভিদের বাসযোগ্য করে তোলা। ওকে, এবং যে জিনিসটাকে সংক্ষেপে আমরা কি বলতে পারতেছি, জেরোসির পর্যায়, মানে এমন পর্যায়, সময়কালের এমন পর্যায় যেখানে আমাদের বিভিন্ন মৌরুজ অঞ্চলে হচ্ছে প্রাণী এবং উদ্ভিদের বিকাশ হওয়া শুরু করছে। সো এই জেরোসির পর্যায়ের সূচনা কিন্তু লাইকেনরা করছে। কারণ কেউ যে বলছিলাম, তারা তো মাটি গঠন করে, তারা যদি পাথরের গায়ে জন্মায় অথবা বালির উপর জন্মায়, পাথর এবং বালি বা ওই উপাদানগুলোকে তারা বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করার মাধ্যমে মাটিতে কনভার্ট করে ফেলে। এখন মাটির উপাদান কি, ওই যে হিউমাসের কথা তো আমরা বলছিলাম, জীবদেহের মৃত দেহাবশেষ মাটি মানে, হ্যাঁ, মাটির সাথে মিশে গিয়ে হিউমাস তৈরি করে। তো মেইনলি মাটিকে উর্বর বানায় কিন্তু হিউমাস। লাইকিন কি করে, এই হিউমাসই মাটির সাথে মেশানো শুরু করে, যার ফলে মাটি উর্বর হয়ে যাবে, যেখানে আরো বেশি বেশি করে সবুজ ফসল তৈরি হবে বা সবুজ গাছপালা তৈরি হবে। বুঝতে পারছো তো? এই সবুজ গাছপালা যেখানে আছে সেখানে কিন্তু আলটিমেটলি তৃণভোজী প্রাণীরা হচ্ছে বিচরণ করে। তৃণভোজী প্রাণী যেখানে আছে সেখানে কিন্তু মাংসাশী প্রাণীরাও আহ বাস করার চেষ্টা করে, তাই না? এইভাবে করে তারা কি করে, এইভাবে করে তারা হচ্ছে ওই জায়গাটাকে বাসযোগ্য করে তোলে। ওকে, হ্যাঁ, এই যে এখানে দেখো যে তারা ধীর গতিতে মাটি গঠন করে, হ্যাঁ, হিউমাস গঠন করে। আমরা কিন্তু অলরেডি বলছি তারা কি করে, হিউমাস পাথরের সাথে মিশায় মাটি তৈরি করে। হ্যাঁ, এই যে জীব সম্প্রদায় তারপরে সেখানে জন্মাতে আরম্ভ করবে। মানুষের খাদ্য হিসেবে আমরা অলরেডি দেখছি, ওই যে আমরা সেট্রারিয়া আইল্যান্ডিকের কথা আমরা শিখছি, তাই না? আমি যেগুলা বলে দিতেছি সেগুলো তুমি পরীক্ষার জন্য ভালো করে মুখস্থ করবা। লাইকেনে হচ্ছে লাইকেনিন নামে একটা কার্বোহাইড্রেট পাওয়া যায়, এই জন্য সেটা কিন্তু আমরা খাইতে পারি। বুঝতে পারছো? এই যে এখন যেমন ধরো হচ্ছে যে সেট্রারিয়া আইল্যান্ডিকার কথা আমরা শিখছি, তারপর হচ্ছে তোমরা হচ্ছে ভারতের মাদ্রাজে পারমিলিয়া, তারপর ধরো হচ্ছে এদিকে ইভারনিয়া, তারপর হচ্ছে এন্ডোকার্পান এন্ডোকার্পন মিনিয়েটাম, স্টোন মাশরুম যেটা, তাই না? আমরা কিন্তু এটা দেখে আসছিলাম। বুঝতে পারছো? তো এগুলা কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি।
পশুর খাদ্য হিসেবে ওই যে আমরা বলে ফেলছিলাম রেন্ডিয়ার মস, তাই না? ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা, এটা হচ্ছে পশুর খাদ্য হিসেবে খাওয়া হয়। আচ্ছা ঠিক আছে। অ্যান্টিবায়োটিক হিসেবে হচ্ছে মেনলি লাইকেন থেকে উসনিক অ্যাসিড পাওয়া যায়, যেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা ইউজ করতে পারি। টিউমার রোগে চিকিৎসার জন্য মেনলি আমরা কি করি, যে উষ্ণ এবং ইভোসিন নামে বেশ কিছু অ্যান্টিসেপ্টিক ক্রিম ইউজ করি, যেগুলো টিউমারকে প্রতিরোধ করতে পারে। ওকে, তারপর ধরো হচ্ছে যে লাইকেন থেকে আমাদের লাইকেনিন কার্বোহাইড্রেট পাওয়া যায়, আইসোলাইকেনিন পাওয়া যায়, এটা হচ্ছে টিউমারকে প্রতিরোধ করতে পারে। হৃদরোগে আমরা কোনটাকে ইউজ করি বলতো? রোসেলা মন্টাইগনি। ওকে, রোসেলা মন্টাইগনি, সেখান থেকে তৈরি হয় এরিথ্রিন, সেটা হচ্ছে হৃদরোগে ইউজ করা হবে। অন্যান্য বিভিন্ন রোগে কিন্তু হচ্ছে লাইকেন ইউজ করা যায়, যেমন ধর হচ্ছে জলাতঙ্ক বা র্যাবিস যেটাকে আমরা বলতেছি, এটার ওষুধ হিসেবে আমরা পেলটিকেরে ইউজ করতে পারি। হুপিং কফের ওষুধ হিসেবে আমরা ক্ল্যাডোনিয়া ইউজ করতে পারি। যক্ষার ওষুধ হিসেবে সেট্রাডিয়া আইল্যান্ডিকে ইউজ করা যায়। ওকে, সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি যেগুলো মার্ক করে দিছি না, সেগুলো তুমি পরীক্ষার জন্য ভালো করে মুখস্থ করে যাবা। আচ্ছা, উদ্ভিদের রোগ নিরাময় হচ্ছে যে সোডিয়াম মুসনেট ইউজ করা যেতে পারে গেল। লিটমাস পেপার তৈরিতে হচ্ছে রোসেলা মন্টাইগনি এবং ল্যাসালিয়া ইউজ করা যেতে পারে। জাস্ট একবার রিডিং পড়বা, আমি কিন্তু তোমাদের ট্রিজ বলে দিচ্ছি যে গুরুত্ব, উপকারিতা, অপকারিতা। এখানে বেশি মার্ক পাওয়া যাবে কিভাবে? এই বৈজ্ঞানিক নাম তোমার যতগুলা মনে থাকে, তুমি যতগুলা হজম করতে পারবা, সেগুলো লিখতে পারলেই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে সুগন্ধি বা প্রসাধনী সামগ্রী তৈরিতে ইভারনিয়া, র্যামালিনা এসব তৈরি করা যায়। রং এবং ট্যানিন উৎপাদন আছে সেট্রারিয়া এবং লোবারিয়া ইউজ করা যেতে পারে। ওকে, এগুলো একটু জানতে পারো, এগুলো দেখে রাখতে পারো। উত্তেজক পদার্থ তৈরিতে ইয়ে যে উসনিয়া, র্যামালিনা তৈরি করা যায়। অন্যান্য বিভিন্ন ক্ষেত্র কিন্তু তৈরি করা যায়, যেমন ধরো নাইট্রোজেন সংবন্ধন, হ্যাঁ, আহ, কর্পূর তৈরি, এগুলো জাস্ট একটু দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, সো গেল এগুলা। এবার হচ্ছে অপকারী দিক। অপকারী দিক খুব কমই আছে, কারণ আমরা কিন্তু দেখছি যে লাইকেন কোথায় তৈরি হয়, যে কোনো জায়গায় তৈরি হতে পারে। সো চিন্তা করো, কোনো একটা বিল্ডিং এর গায়ে যদি লাইকেন তৈরি হয়, সেটা বিল্ডিং এর দেয়ালকে নষ্ট করতে পারে, তাই না? সে স্থাপত্যের দেয়ালকে নষ্ট করতে পারে, সেই কথাই বলা হয়েছে এখানে, হ্যাঁ। সে ওই জিনিসগুলোকে কিছুটা ক্ষতি সাধন করতে পারে। আচ্ছা, কিছু লাইকেন কিন্তু বিষাক্ত হইতে পারে, যেগুলা খাইলে অবশ্যই মানুষ এবং পশু পাখি অসুস্থ হয়ে যেতে পারে। ওকে, তারপর দেখো হচ্ছে যে ক্ল্যাডোনিয়া এবং উসনিয়ার মধ্যে তারা যেই জায়গায় তৈরি হয়, সেই পোষক দাতা জিনিসটাকে সে নষ্ট করে ফেলতে পারে, আশ্রয়দাতা উদ্ভিদ থেকে সে নষ্ট করে ফেলতে পারে। রাইট, তারপর হচ্ছে লিথারিয়া ভুলপিনা, এটা একটু পরীক্ষার জন্য ভালো করে মাথায় রাখবা। লিথারিয়া ভুলপিনা দিয়ে আমরা নেকড়ে নিধন করতে পারি। সো নেকড়ে তো আমরা জানি এটা মাংসাশী প্রাণী, অনেকটা শিয়ালের মতোই দেখতে, এবং এটা হচ্ছে প্রায় সময় মানুষকে আক্রমণ করতে পারে। যদিও বাঘ বা ভাল্লুকের মতো অত বেশি ডেঞ্জারাস না, তাই না? বাট তাও এটা কিন্তু আক্রমণকারী প্রাণী। তো এটা নিধন করতে পারলে না আমাদের জন্য ভালো, তাই না? কেউ যদি তেলাপোকা মারে, তাহলে ওটার জন্য কি আমরা আফসোস করি যে আয় হ্যাঁ তেলাপোকা মেরে ফেললো, তাই না? এর পরিবারের কি হবে, এরকম তো আমরা বলি না, তাই না? সো নেকড়ে যেহেতু আমাদের ক্ষতি করতে পারে, আমাদের গবাদি পশুর ক্ষতি করতে পারে, ইভেন আমাদের নিজেদেরও ক্ষতি করতে পারে, নেকড়ে মারলে না সেটা ভালো হওয়া উচিত, সেটা তো উপকারী দিক হওয়া উচিত। তো অপকারী কেন বলতেছে? কারণ নেকড়ে নিয়ে কিন্তু আমাদের মধ্যে কিছু কনসেপশন আছে, তাই না? কিছু অন্ধবিশ্বাস আছে, যেমন ধর হচ্ছে ওয়্যারউলফ বা নেকড়ে মানব। রাইট, যে তারা মনে করে কি যে পূর্ণিমা রাতে এই নেকড়েগুলো মানুষ হয়ে যায়, মানুষরূপী দানব হয়ে যায়, এবং তারা হচ্ছে গ্রামকে গ্রাম উজাড় করে ফেলে। তো এই ধারণা থেকে অনেকে কি করে বলতো, এই নেকড়ে যেখানেই পায় সেখানে মেরে ফেলে, হ্যাঁ, কোনো কিছু বাছ বিচার করা ছাড়াই। তো সেই কাজে হচ্ছে লিথারিয়া ভুলপিনা থেকে একটা বিষাক্ত পদার্থ এই লাইকেনটা তৈরি করে, সেই বিষাক্ত পদার্থ হচ্ছে আমরা মানে মানুষ ইউজ করতে পারে। তো এই জন্য এটাকে অপকারিতার মধ্যেই আলোচনা করা হয়। তারপর দেখো এই যে এখানে হচ্ছে ইভারনিয়া এবং উসনিয়া কিন্তু মানুষের দেহে হচ্ছে চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি তৈরি করতে পারে। তো এগুলো একটু দেখতে পারো, নটস ইম্পর্টেন্ট। উসনিয়া হচ্ছে দাবানল ছড়াইতে পারে, নটস ইম্পর্টেন্ট। আচ্ছা, পরিবেশীয় গুরুত্ব, এইটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বায়ু দূষকের নির্দেশক আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি, রাইট? আচ্ছা, এই দেখো যে কি করে বলতো। হ্যাঁ, এই দেখছো, এটা হচ্ছে বায়ু দূষণ একটা গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করে, আমরা অলরেডি কিন্তু বলছি। বায়ু দূষণ যেখানে থাকে সেখানে লাইকেন কম পাওয়া যায়। ওকে, কারণ কি দেখো তো, বায়ু দূষণের জন্য সালফার ডাই অক্সাইড দায়ী, হেভি মেটাল গুলো দায়ী, রেডিও অ্যাক্টিভ বিভিন্ন পার্টিকেল দায়ী, এগুলো সব সে শোষণ করে ফেলে। এত কিছু শোষণ করলে তো তার ক্ষতি হবেই, তাই না? আচ্ছা, পাথর থেকে মাটি তৈরি আমরা কিন্তু জানি যে জেরোসিলের কথা কিন্তু আমরা পড়ে আসছি। রাইট, এই যে মরুজ ক্রমাগমনের কথা আমরা কিন্তু পড়ে আসছি। নাইট্রোজেন সে সংবন্ধন করতে পারে, তাই না? কারণ এখানে সায়ানো ব্যাকটেরিয়া আছে, এবং সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু নাইট্রোজেন সংবন্ধনের জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো তৈরি করতে পারে, তাই না, নাইট্রোজেন গ্যাস থেকে। যেমন ধরো অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট, এইসব।
তারপর হচ্ছে মাটির পানির ধারণ ক্ষমতা সে বৃদ্ধি করতে পারে। মাটিতে হিউমাস যুক্ত করতে পারে, মানে উর্বরতা শক্তিও বাড়াইতে পারে, পানি ধারণ ক্ষমতাও সে বাড়াইতে পারে। সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, অনেক সময় হচ্ছে লাইকেন কোনো গাছের গায়ে জন্মায়, সেটাকে সুন্দর দেখাইতে পারে, তাই না? এবং আবাসস্থলের সে ক্ষতিও করতে পারে। সো এই এই ছিল আমাদের বিষয়গুলা। লাইকেন তো খুব ছোট টপিক ছিল, আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ। নেক্সট আমরা চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করা শুরু করব। এটা আমরা 2টা লেকচারই ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।